নমস্কার সবাইকে। তো আজকে আমাদের এই প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে আজকে আমাদের সঙ্গে জয়েন হচ্ছে শিবু স্যার, যিনি সালামা থেকে আমাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে ওনাকে ইনভাইট করা হয়েছে। তো স্যারকে আমি এখনই জয়েন করাবো এই প্রোগ্রামে। তো তার আগে আমি স্যারের সম্পর্কে কিছু বলি। শিবু স্যার, যিনি ত্রিপুরা টেট এক্সাম, এসটিপিজিটি বলুন, জিটি এক্সাম বলুন, তাছাড়া জিআরবিটি এবং অন্য যতগুলাই এক্সাম আছে, উনি প্রত্যেকটা এক্সামে উনি কোয়ালিফাই করেন। তো টেট 1-2 বলুন বা এসটিজিটি বা পিজিটির যে পিজিটির ব্যাপারটা যে বলি, তো ইনি এখন পিজিটির পলিটিক্যাল সায়েন্সে এখন উনি আহ, ওনার যে শিক্ষকতা বা ওনার যে টিচিং প্রফেশন, তো ইনি এখন এসটিপিজিটির এক্সামে উনি কোয়ালিফাই করে এখন জব করছে। তো স্যারকে আমি আমাদের প্রোগ্রামে এখন জয়েন করাচ্ছি। তো যারা এসটিজিটি বা টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের সবাইকে বলবো যে আমাদের এই প্রোগ্রামে সবাই জয়েন হওয়ার জন্য। কারণ কি স্যারকে এখনই আমরা আমাদের প্রোগ্রামে পেয়ে যাবো আশা করি। কারণ স্যারও অনেক সময় ধরে, মানে অনেকটা সময় ধরে এই আমাদের এই প্রোগ্রামে ওনার যে নলেজ বা ওনার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা স্যারও অনেকটা দিন ধরে প্রিপারেশন নিচ্ছিল যে কিভাবে হেল্প করা যায়। কারণ উনি বাস্তব চিত্রটা জানে যে একটা টেট প্রিপারেশন বা একটা কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করতে গেলে কতটা পরিশ্রমের দরকার। এবং রাইট ওয়েতে বা সঠিক পথে যদি কেউ চেষ্টা করে বা সঠিক টেকনিকে যদি কেউ পড়াশোনা করে, আশা করি প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবো। তো স্যার, আমার কথা যদি আপনি শুনতে পান, তাহলে স্যার আপনার প্রথম যে ইন্ট্রোডাকশনটা আপনি আপনার মতো করে দেন স্যার। স্যার, আমার কথা শুনতে পাইতেছেন স্যার? স্যার কিন্তু আমাদের প্রোগ্রামে জয়েন হয়ে গেছে। তো যে একটু টেকনিক্যাল ব্যাপার থাকতেই পারে। তো স্যার, যদি আমার কথা শুনতে পান, তাহলে আপনার সম্পর্কে কিছু কোন স্যার। স্যার, আমার কথা শোনা যাচ্ছে আপনার এই ফেসবুক প্রোগ্রামে? আমাদের প্রোগ্রামে অনেক ভিউয়ার্সরা এখন লাইভে এক এক করে কানেক্ট হতেছে। যেরকম আমাদের প্রোগ্রামটা গৌতম দাস, উনিও টিচিং প্রফেশনে আছে, উনিও আমাদের প্রোগ্রামটা ওয়াচ করতেছে। তাছাড়া আহ, আরো সময়ের সাথে সাথে অনেকেই আমাদের এই প্রোগ্রামে যারা অনেকে প্রিপারেশন করতেছে, তারাও এই বিশেষ করে আরেকজন আছে। তো আমাদের এই প্রোগ্রামটা লাইভ দেখতেছে। তো শিবু স্যার, আমার কথা শুনতে পাইতেছেন? স্যার, তাহলে আপনার হ্যাঁ, শুনতে ইন্ট্রোডাকশনটা দেন পাচ্ছি। স্যার, আপনার কথা আমরা শুনতে পাইতেছি একদম ক্লিয়ার। তোমার কথাগুলি ভালো লাগতেছে ভাই। এখন কি প্রোগ্রামটা শুরু করা যাবে? আপনি আমার কথা শুনতেছেন তো স্যার? ঠিক আছে স্যারের আবার রিকোয়েস্ট পাঠিয়ে দিব, কারণ টেকনিক্যাল ইস্যু এটা কারোর হাতে নাই। ওই কারণে স্যারের ডিসকানেক্ট হয়ে গেছে স্যারের লাইনটা। দেখি আবার ট্রাই কইরা যে স্যারের এই প্রোগ্রামে জয়েন করানো যায় না। তো এখন আমাদের এই প্রোগ্রাম 7 জন দেখতেছে লাইভ। হ্যালো, স্যার, রিপ্লাই দিন। হ্যাঁ স্যার, এখন কথা ক্লিয়ার। আপনার কথা কোন স্যার, কন্টিনিউ করেন। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাইতেছি, কথা কোন। তোমার আগে একটা কথা, পরে একটা কথা, আর কায় কথা। হ্যাঁ, আপনি কথা, আপনার ইন্ট্রোডাকশনটা দেন স্যার, কথা বুঝাইতেছে। স্যার, আচ্ছা, কথা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ স্যার, কোন কোন শোনা যাইতেছে। আপনার মতো আমার কথা কি করে ভালো? আপনি শুরু করেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যাইতেছে, আপনার মতন করে কোন স্যার। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার, কোন শুনতে শুন, প্রোগ্রাম একদম চলতেছে একদম। আপনি কথা কোন আপনার, যে প্রথম যে ইন্ট্রোডাকশনটা দেন। আচ্ছা, আচ্ছা। সবাই নমস্কার। সবাই লাইভে আসার জন্য যারা যারা আছে। হুম, হুম। আচ্ছা, 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 ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার, কোন। আচ্ছা, আপনার প্রিপারেশনটা কিভাবে শুরু করছিলেন, বা আপনি যে কম্পিটিটিভ এক্সামটি ফেস করলেন, কি স্ট্র্যাটেজি নিয়ে বা কিভাবে পড়াশোনা করছিলেন, তো প্রথম যদি একটু শুরুটা কোন। ওকে। আচ্ছা। স্যার, আমার কথা শোনা যায়নি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো প্রথমত হয়েছে আমি, যদিও আমি সালমা কলোনি ক্লাস 12 স্কুলে এজ এ পিজিটি পলিটিক্যাল সায়েন্সের, কন্টিনিউ করেন। এজ এ পিজিটি টিচার হিসেবে কর্মরত আছি আমি সালমা কলোনি ক্লাস 12 স্কুলে। হ্যালো। হ্যাঁ স্যার, কোন কোন আপনার কথাগুলো কোন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, লাইন ইজ ক্লিয়ার। তো স্যার, আপনার প্রিপারেশনটা কিভাবে শুরু করছিলেন, শুরুটা মানে মানে কোন জায়গা থেকে শুরু করছিলেন, ওই ব্যাপারটা একটু আগে কোন স্যার। হুম, 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 হুম।
আমার কথা শুনতে আছেন নি স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো রিপ্লাই করেন না দি স্যার, আমি যা প্রশ্ন করলাম স্যার এগুলো একটু রিপ্লাই করেন। আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে আমি প্রথমে আমার কর্মরত হয়েছে, মানে আমার কর্মজীবন স্টার্ট হয়েছে আমার প্রাইভেট জব দিয়া। হুম। হ্যালো, হ্যাঁ কোন স্যার, কন্টিনিউ করেন। প্রথমত হচ্ছে আমার কর্মজীবন স্টার্ট হয়েছে আমি আমার হ্যাঁ হ্যাঁ। তো আমার প্রথম কর্মজীবন স্টার্ট হয়েছে, আমি একটা প্রাইভেট জব করতাম। হুম প্রাইভেট জব করে আমি টেটের প্রিপারেশন নিয়েছি। হুম হুম, তো সেখানে প্রায় 4 বছর আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট জব করার হুম। পাশাপাশিও আমি টেটের জন্য। আচ্ছা আচ্ছা। তো স্যার প্রথম যে ব্যাপারটা আমি করতে চাই, তো আপনি যে টেটের প্রিপারেশনটা যে করছেন, শুরু করলেন, তো টেট প্রিপারেশন শুরু করার আগে কোন কোন বিষয়গুলো আগে একজন স্টুডেন্ট বা একজন ক্যান্ডিডেট কোন জিনিসটি লক্ষ্য রাখতে হবে একটা প্রিপারেশন করতে গেলে? কথা শুনতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কন্টিনিউ করেন স্যার, আমি যখন যার জিজ্ঞাসা করতেছি তারপরে পরিপ্রেক্ষিতে আপনি কথা কইতে থাকবেন স্যার। স্যার কথা শুনতেছেন তো আমার স্যার? স্যার আমার কথা শোনা যায়? হ্যালো। আমার কথা শুনতে পাইতেছেন না আপনি? আমি যা কই তা শোনা হ্যাঁ, যায়নি? তোমার কথাগুলো, আমার কথাগুলো অনেকক্ষণ পরে আসবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে আপনি যে জায়গাতে আছেন একটু জায়গাটা একটু চেঞ্জ করতেন বা একটু বাইরে যাইতেন, যেখানে নেটওয়ার্কের কাভারেজটা আছে এই জায়গাতে যাইতেন। বাইরে গেলে কোনো সমস্যা নেই স্যার, শুধু আপনি পেজটা দেখা দিলেই চলবো। আপনার ব্রাইটনেসটা একটু বাড়ায় রাখলেই চলবো, কোনো সমস্যা নাই। আপনার কথাগুলো এই যে মূল্যবান স্যার, যা কইবেন ওইগুলো শুনতে পারলেই চলবো স্যার, কথাগুলি খুব মূল্যবান। আপনি বাইরে গিয়ে একটু নেটওয়ার্কের কাভারেজে একটু যান বাইরে, কারণ ঘরের মধ্যে অনেক সময় টাওয়ার অনেক সময় সমস্যা হয়, তো আপনি একটু বাইরে যান। বাইরে গিয়ে যে জায়গাতে মনে করেন নেটওয়ার্ক আছে ওই জায়গাতেই দাঁড়ান, অন্ধকার থাকলেও কোনো সমস্যা নাই স্যার। হ্যালো। স্যারের সঙ্গে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করতে অনেক সমস্যা হইতেছে, কারণ কি স্যারের যে টেকনিক্যাল ব্যাপারটা বা যে ওনাকে ইনভাইট করছিলাম উনি রিকোয়েস্ট করছে, কিন্তু ওনার সাথে যে আমরা কথাটা একদম ফ্রিলি হইতেছে না, কারণ কি স্যারের সঙ্গে আমি স্যারের যে কোশ্চেন গুলো করি তার কাছে অনেকটা সময় পরে যায়, এবং স্যারও যে আনসারটা করে আমার কাছে অনেকটা সময় পরে হয়। এটা মিস একটা কমিউনিকেশন হইতেছে, তো এই কারণে প্রোগ্রামটা করতে অনেক সমস্যা হইতেছে। স্যার এখন কথা শোনা হ্যাঁ যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি জুম করো না, তুমি ফেসটা জুম করো, জুম করলে ভালো লাগে। তো আমি তো অনেকটাই দূরে স্যার। স্যার ফিসের ব্যাপার না স্যার, কথা হইছে মূল্যবান, আপনার কথাটা তোমার কথা তোমার দুটো কথা আছে। মানে আমি যেটা কই স্যার ব্যাপারটা ক্লিয়ার করতে থাকেন স্যার। এখন ঠিক আছে না স্যার, কথা শোনা যায় তো? তোমার, তুমি দিকে কথা, তোমার দিকে লাইভ আপডেট আছে। স্যার বুঝলাম না স্যার। তুমি তোমার মানে দুইটা পার্টে কথা আছে তোমার। আপনি বুঝতেছেন না আমি যা কইতাছি স্যার? অনেকক্ষণ পরে। তো পরে আগে ঠিক আছে স্যার, আপনি বুঝেন তো আমি যা কইতাছি স্যার? তোমার তো কথা দুইটাই আছে, একটা আগে আয়, একটা পরে আয়। এটা আমি কইতাছি আপনি, আমি যা কথা কইতাছি স্যার আপনি বুঝতেছেন তো হ্যাঁ আমি কথাগুলা? বুঝতে পারছি, সব তোমার তো কথা ক্লিয়ার আছে। হ্যাঁ, তো কথা যদি বুঝেন আমি যা কইতাছি তার রিপ্লাই গুলা দেন স্যার, কারণ ফেসবুকে মোটামুটি স্মুথলি চলতেছে, আমরা হয়তো বা দেখতেছি যে ঠিকঠাক না, কিন্তু ফেসবুকে স্মুথলি চলতেছে ব্যাপারটি। আমি যা কোশ্চেন করতেছি তার পরিপ্রেক্ষিতে আপনি উত্তর দেন স্যার। ফেসবুকে ঠিকই চলতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। ও ও, আচ্ছা আচ্ছা। আমি কইলাম যে স্যার একদম ফ্রিলি মানে একদম শুরু করেন, আটকানো নাই। মানে একটু দেরিতে যাইলেও আপনি যখন যেটা শুনতেছেন তার পরিপ্রেক্ষিতে কন্টিনিউ আনসার দিয়ে যাবেন স্যার। আপনি টেট প্রিপারেশন কিভাবে শুরু করছিলেন, কোন বইগুলো পড়তেন, বা কিভাবে আপনার প্রিপারেশনটা কই থেকে শুরু করছিলেন? কথা শুনতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো শুনলে স্যার জবাব দেন স্যার, আমি কি যা জিজ্ঞাসা করতে। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো। হ্যাঁ কোন স্যার হ্যাঁ শুনতেছি। হ্যালো, প্রথমত হচ্ছে আমি একটা প্রাইভেট জব করতাম। 4 বছর জব করতে, জবের সাথে সাথে আমি প্রিপারেশন নিয়েছি। হুম হ্যাঁ, তো হুম। পরে ডেইলি করেন। ডেইলি 9 ঘন্টা ডিউটি আছে, 9 থেকে 10 ঘন্টা প্রাইভেট জব করেও টেট প্রিপারেশন করা যায় যদি ইচ্ছা থাকে আর কি। হুম সবকিছু করা যায় যদি মনে ইচ্ছা থাকে। তো হুম। তাহলে তাহলে তুমি টেট প্রিপারেশন কিভাবে নিবা, তুমি টেট প্রিপারেশনটা কিভাবে নিবা? হ্যাঁ হ্যাঁ কোন 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 কোন। হ্যাঁ, প্রথমত হচ্ছে তুমি টেট প্রিপারেশন কিভাবে নিবা। তুমি টেট প্রিপারেশন নিতে হলে তোমাকে প্রথম সিলেবাসটা হাতে নিতে হবে। সিলেবাসটা হুম সিলেবাস সিলেবাসটা তোমার হাতে নিতে হবে, প্রিন্ট আউট করবে। হুম প্রিন্ট আউট করে সিলেবাসটা হাতে নিতে হবে, প্রথম ফার্স্ট কাজ হচ্ছে তোমার সিলেবাসটা হাতে নিতে হবে, প্রিন্ট আউট করে, নট মানে মোবাইলে রাখলে হবে না, এটা হাতে নিতে হবে, সিলেবাসটা হুম হাতে নিতে হবে। হুম সিলেবাসটা তুমি প্রিন্ট আউট করে হাতে নিতে হবে, এতে এফ পেপারের ভিতরে করে নিতে হবে। তাহলে হুম সেই অনুসারে তোমার বইগুলি কালেকশন করতে লাগবে। হুম একটা প্রাইভেট জব করেও তুমি টেট প্রিপারেশন করতে পারবে।
তুমি টাইম শিডিউল হুম করতে হবে। হুম হুম টাইম শিডিউলটা কিভাবে করতে হবে তোমার, তুমি তোমার বাড়িতে যতই কাজ থাকো, হুম তুমি যতই তোমার কাজ থাকো, তুমি তোমার টাইম শিডিউল তুমি করতে লাগবে তোমার। হুম। হুম? তোমার তো যতই স্যার কাজ থাকো, তোমার তোমার টাইম হুম শিডিউলটা তোমার প্রথমে হচ্ছে তুমি একটা কাগজে লিখে নিতে হবে যে আমি এত টাইম থেকে এত টাইম পর্যন্ত আমি এই বুকগুলো পড়বো। হুম সিপিএ আছে, বেঙ্গলি আছে, ইংলিশ আছে, হুম সোশ্যাল স্টাডিজ আছে। হুম হুম তো টাইম শিডিউলটা তোমার জন্য কিভাবে করতে লাগবে, তোমার যদি বাড়িতে কাজ থাকে, দিনের বেলা কাজ থাকে, আর তুমি যদি হুম কোনো প্রাইভেট জব করো, হুম তাহলে তোমার কি, তুমি যদি দিনের বেলা তোমার বাড়িতে জব থাকে বা প্রাইভেট জব করো, তাহলে কি হবে, তুমি রাত্রে বেলা তোমার টাইম দিতে হবে। হুম রাত্রে বেলা তোমার টাইম দিতে লাগবে যে আমি রাত্রে সন্ধ্যা 6টার সময় স্টাডি করতে শুরু করলাম, তা আমি হুম 2 ঘন্টা 2 ঘন্টা আমি বেঙ্গলি পড়লাম, হুম 2 ঘন্টা আমি বেঙ্গলি পড়লাম, এরপরে 2 ঘন্টা আমি সিটিপি পড়লাম, হুম এরপরে 2 ঘন্টা আমি অন্য একটা ইংলিশ পড়লাম। রাত্রে 12টা হুম 1টা পর্যন্ত তোমার স্টাডি করতে লাগবে, তুমি যদি হার্ড ওয়ার্কিং করতেই লাগে তোমার, যেহেতু তুমি হুম হুম। বাড়িতে অনেক সমস্যা থাকে, সবারই কাজ থাকে, এরপরে তোমার টাইম শিডিউল করা শাস্তি লাগে। আচ্ছা আচ্ছা ঠিক স্যার। তো এবার আমি অন্য আরেকটা ব্যাপারে এবার একটু জানতে চাই। তো হ্যাঁ, স্যার এই আপনি যে বললেন যে টাইম শিডিউল সবটাই ঠিক আছে স্যার। এবার একটা স্টুডেন্টে তার কোয়ালিফাইং মার্ক যদি উঠাতে চায় তাহলে তার কোন কোন স্টেপ গুলো আগে মনে রাখতে হবে? একটা কোয়ালিফাইং যে 90 মার্ক। কোয়ালিফাইং কোয়ালিফাইং মার্ক, তো কোয়ালিফাইং মার্ক যদি মার্ক তাহলে হ্যাঁ, তার মানে যেগুলো তার মানে স্ট্রং, যেগুলো আছে স্ট্রং, হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টের স্ট্রং সাইড থাকে, কিছু কিছু স্টুডেন্টের উইক সাইড থাকে, হুম কিছু কিছু স্টুডেন্টের উইক সাইড থাকে, যে তোমার যে স্ট্রং সাইড গুলো আছে, হুম হুম কন্টিনিউ করেন। হুম তো যে স্ট্রং সাইড গুলো আছে, স্ট্রং সাইড গুলো তোমার মানে তুমি যদি মনে করো যে তোমার মানে কোয়ালিফাইং মার্ক উঠেছে, হুম তাহলে তুমি তোমার যে স্ট্রং সাইড গুলো আছে, তোমার তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে হয়, তাহলে পলিটিক্যাল সায়েন্সে তুমি একটু দিতে হবে, সিটিপিটা দিতে হবে, হুম এসএসটিটা দিতে লাগবে। হুম। এগুলোতে তোমার দিতে লাগবে। তো স্যার আপনি কোন সাবজেক্টটা কিভাবে পড়াশোনা করছেন এটা যদি একটু বলতেন, যে বেঙ্গলিটা বা সিডিপি কেমনে পড়ছেন, প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে একটু কোন কোন সিটিপি সাবজেক্টে কিভাবে পড়াশোনা করছেন, একদম প্রথমত কন্টিনিউ করেন স্যার। একদম কথা একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করতে থাকেন, অনেক একটার পর স্টুডেন্ট একটা আছে বলতে তোমার, থাকেন। অনেক স্টুডেন্ট আছে তোমার মানে সিটিপিটা মানে মার্কটা একটু কম, কারণ এটা সাইকোলজিক্যাল এডুকেশনাল সাইকোলজি আছে এটাতে। তো আমি স্টুডেন্টদেরকে কইতাছি বা ক্যান্ডিডেট যারা আছে ওদেরকে কইতাছি যে সিটিপি যদি মানে তুমি 25 থেকে 26 উঠাতে চাও, তাহলে তুমি হুম কলেজের যে বুকগুলো আছে, কলেজের যে এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছে, হ্যাঁ, হুম দেবাশিস দত্তের একটা বই আছে এডুকেশনাল সাইকোলজি, হুম 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 এডুকেশন সাইকোলজি একটা শিক্ষা তত্ত্ব একটা বই আছে, ওগুলো দেখে লাগবে। এডুকেশনের যে বইগুলো আছে, হুম ওগুলো দেখে লাগবে। তোমার এডুকেশনে যারা অনার্স নিয়ে স্টাডি করছে, ওদের কাছ থেকে বুঝতে হুম পারবে। হুম হুম তোমার বেঙ্গলি জায়গা আছে, তোমার আগে ওল্ড বুকগুলো সাইডে করতে পারবে। হুম প্রথম হচ্ছে তোমার যদি মানে টেট ক্লিয়ার করতে লাগে, তুমি মার্কেটের বুক দিয়ে তুমি বেশি একটা ডিপেন্ডেবল হতে পারতো না। তুমি আচ্ছা মার্কেটের বুক দিয়ে তুমি ডিপেন্ডেবল হতে পারতো না, কারণ ওল্ড বুকগুলো তোমার কালেকশন করতে লাগবে। তোমার হুম ওল্ড হুম বুক ছাড়া তোমার মানে টেট ক্লিয়ার করা পসিবল হতো না, মানে অসম্ভব হয়ে যাবে। কারণ যত তুমি বেশি স্টার্ট হুম করতে লাগবে, যত টপিক্স গুলো বড় থাকবে, তোমার যত তুমি পড়াশোনা করবে, এই বুকগুলো হুম তোমার পড়ে করতে লাগবে। স্পেশালি সিটিপি মানে ওই সবচেয়ে বেশি মানে স্টুডেন্ট ফেল করে সিটিপিতে। আচ্ছা সিটিপি তো এখানে এডুকেশনের কিছু বুক আছে তোমার, হুম এডুকেশন যারা অনার্স নিয়ে মানে স্টাডি করতে দিয়েছে, ওই বুকগুলো তোমার হুম স্টাডি করতে আচ্ছা আচ্ছা। হবে। এবার মনে হয় স্টাডিতে কত মানে এটা কোন ধরনের বনে, কারণ কিভাবে সিলেবাস গুলো একটা প্রথমত সিলেবাসের কথা বুঝলেন, তো সেই অনুযায়ী বইও তো সে মেটেরিয়াল বা কালেক্ট করলো, তো বইগুলা কোন প্রপার ওয়েতে পড়লে সে সিলেবাসটা কভার করলো, যা মেটেরিয়ালস গুলো বলছেন ওটি কোনভাবে পড়ছে? সিলেবাসের ভিতরে যে টপিকসটা দেওয়া আছে, সিলেবাসের ভিতরে যে ধরো কোহেলবার্গের একটা থিওরি আছে, হুম এজ এ এক্সাম্পল কোহেলবার্গের থিওরিটা, ওটার যে মানে পুরো টপিকসটা তোমার থরলি স্টাডি করতে লাগবে, থরলি তোমার স্টাডি হুম করতে লাগবে একদম। হুম কন্টিনিউ করেন স্যার, কন্টিনিউ করতে থাকেন। থরলি তোমার স্টাডি করতে লাগবে, মানে একটা টপিকস মানে তোমার থাকা না যায়, একটা টপিকস যদি একটা বই না থাকে, একটা বই দেখা লাগবে। যত তুমি মানে একটা টপিকস হবে দুইটা থেকে তিনটা বই তুমি ফলো করবে, তত তোমার ভালো হবে। আচ্ছা মানে আপনি বলতেছেন যে টপিক ওয়াইজ একদম ডিটেইলস পড়াশোনা করতে হবে। ডিটেইলস মানে থরলি স্টাডি করতে লাগবে, থরলি ডেইলি মানে ডেইলি স্টাডি করতে লাগবে, ডেইলি মানে তোমার থরলি স্টাডি করতে লাগবে, থরলি স্টাডি আচ্ছা করতে লাগবে। এখানে তো মুখস্থ আপনি কোনো ব্যাপার মনে না, করেন। মুখস্থ কোনো হুম ব্যাপার না, এখানে থরলি স্টাডি করতে লাগবে। তুমি মানে তুমি এবার হ্যাঁ, হ্যাঁ, হুম থরলি তোমার স্টাডি করতে লাগবে। বুঝতে ঠিক ঠিক। তো এবার কথা বলতে আসছিলাম যে স্যার টেট 1 এবং টেট 2 দুইটা এক্সাম হয়। তো টেট 1 এবং টেট 2 যদি হয় ব্যাপারটা, তো টেট 1 এর যে সিলেবাস গুলা টেট 2 এর সাথে অনেকটাই মিল আছে, কিন্তু তারপর অনেকটা এক্সট্রা সিলেবাস আছে। তো এবার কোন ক্যান্ডিডেট যদি দুটো এক্সাম দিতে চায়, তো দুইটা এক্সাম সে তো দিব, তো দুইটা এক্সামের সিলেবাসটা সে কিভাবে ম্যানেজ করবে, কারণ সিলেবাসটা অনেকটাই বেশি, টেট 2 এর সিলেবাসটা অনেকটা বেশি। তো এবার কিভাবে সে সিলেবাসটা দুটো এক্সামের সিলেবাস কভার করবো, এটা যদি কোনো একটা শর্টে যদি কিছু কইতে পারতেন। দুইটা তোমার স্টাডি করবে, যে তোমার সিটিপি তো তোমার একটা বুক মানে একটা দুটো হবে, সিটিপি তোমার পেপার 1 আছে, পেপার 2 তে আছে। হুম তো একটা মানে ম্যাথমেটিক্স
আছে ম্যাথমেটিক্সটা মানে একটা মানে এত কঠিন না যদিও, হুম, ইবিএস এত কঠিন না, মানে পেপার 1 এ যেটা পেপার 1 যেটা ইবিএসটা খুব ইজি করতে হয়। হুম, ম্যাথমেটিক্সটা একটু দেখলে নরমাল ম্যাথমেটিক্স হয়। আর সিডিবি যেটা হুম, আছে তোমার ওটা তো তোমার অলরেডি কভার করতে তোমার পেপার 1 কভার করতে কত কাটা মানে মোটামুটি তোমার টপিক যেগুলো আছে পেপার 2 তে এবং পেপার 1 এ সেম হুম, সেম। আচ্ছা। তো ম্যাথমেটিক্স এত মানে এত কঠিন না যদিও, তো ম্যাথমেটিক্সটা একটু দিলে হবে, আর বাকিগুলো তোমার মোটামুটি ইবিএস একদম নরমালি যায়। ইবিএস মানে পেপার 1। ঠিক। তো স্যার একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার কথাটা ক্লিয়ার তো স্যার? হ্যাঁ, কথা ক্লিয়ার আছে। হ্যাঁ, কোন স্যার? তো আর কোনো কোশ্চেন আছে? কোনো question আছে? তো স্যার ব্যাপার হচ্ছে কি আপনি তো বলেন যে টেট 1 এবং টেট 2 সিলেবাস মোটামুটি কিছুটা মিলে। হুম, এবার টেট 1 এর এক্সামটা কিন্তু টেট 2 এর তুলনায় অনেকটাই লেভেল মানে একটু হাই থাকে। মানে হার্ড লেভেলটা কারণ কোয়ালিফাই করার যে ক্যান্ডিডেট টেট 1 এ অনেকটাই কম থাকে। তো এবার আমি যদি কই টেট 1 এবং টেট 2 এবার টেট 1 যদি সে কোয়ালিফাই করতে চায় মানে কি ওয়েতে করতে হবে যে টেট 1 এরটা কোয়ালিফাই ইজিলিতে করতে পারবো। মানে তার যে একটা কোয়ালিফাইং মার্ক কোন বা কোন মেটেরিয়াল সব একটা নাম কইছেন। তো এবার সে যদি পড়ে মানে কিরকম সময় লাগবে যে টেট 1 যদি কোয়ালিফাই করতে চায় কতটা সময় লাগবে? একটা ইজিটা সিরিয়াস ক্যান্ডিডেট যদি ইজিলি কিছু না, ইজিলি কিছু হবে না, স্টাডি করতে লাগবে। আচ্ছা, তো এবার কিরকম সময় লাগে যে টেট 1 এর যে ব্যাপারটা যদি কেউ একজন ক্লিয়ার করতে চায় এই কতটা সময় কত সেকেন্ড না হাত মাত্র ওভারঅল তোমার সময় দিতে লাগবে, স্টাডি করতে লাগবে। পেপার 1 পেপার 2 বলো যে কোনো কিছু বলো স্টাডি করতে লাগবে, টাইম দিতে লাগবে। আচ্ছা মনে করেন একটা মিনিমাম কিরকম সময় লাগে এই যে টেট 1 এর সিলেবাসটা যদি একজন ক্লিয়ার করতে চায়? কথা শুনতেছেন হ্যাঁ স্যার? হ্যাঁ, হ্যাঁ, কিরকম সময় দরকার যে টেট 1 এর সিলেবাসটা যদি একজন কভার করে বা দিনে কিরকম সময় দিলে সিলেবাস তো মোটামুটি মনে করছে 6 মাস? সিলেবাস সিলেবাস তো তোমার মানে এটা মানে টেটের সিলেবাস মানে তুমি সাগর উপরে দিয়ে আটকে দিলে। তুমি মানে আচ্ছা, টেটের সিলেবাস কভার করা মানে তুমি মানে মানে আটলান্টিক মহাসাগর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ। আচ্ছা, টেটের সিলেবাস তুমি কভার করা মানে তুমি মানে যদি কভার করতে পারো তুমি মানে আটলান্টিক মহাসাগর দিয়ে তুমি মানে হেঁটে যেতে পারো। তুমি তো তুমি ফুল সিলেবাস তুমি কভার করতে পারো, ফুল সিলেবাস তুমি কভার করতে পারবে না। কিছু কিছু মেইন যদি দুইটা ইম্পর্টেন্ট জিনিস যদি তোমার cover করতে লাগবে, সিলেবাস তুমি কভার আচ্ছা। করতে পারবে না, এটা সম্ভব না। হ্যাঁ, তো স্যার আপনি যে কইলেন যে সিডিপি বা ইংলিশ হ্যাঁ, স্যার। এবার কয়েকটা সাবজেক্ট আমি কয়েকটা সাবজেক্টের কথা কই। ইংলিশ পেপারটা আপনি কিভাবে সলভ করছিলেন যে একটা মিনিমাম যে 30 তে ইংলিশটা কত পাইতে ইংলিশটা ইংলিশটা তোমার একটু uncommon। কোন? ইংলিশটা তোমার মানে আনকমন জিনিস, তুমি এখানে কমন দেখো না, তোমার এক্সট্রা তোমার এক্সট্রা ক্যাপাবিলিটি তোমার থাকতে লাগবে ইংলিশ মানে গ্রামাটিক্যাল একটু ভালো থাকতে লাগবে। তো হুম, যারা মানে কোচিং এ যায়, যারা মানে গ্রামাটিক্যালটা মানে শিখলে ভালো লাগবে। তো আমি গ্রামার দিকে বেশি একটা আমি স্ট্রং আসলাম, যদি উইক আসলাম ইংলিশে আমি বেশি একটা স্ট্রং না। আচ্ছা, তো ফুল সিলেবাস মানে স্টাডি করা পসিবল না। আচ্ছা মনে করেন ফুল সিলেবাসটা স্টাডি এবার কোয়ালিফাইং যে মার্কটা সেটাও তো তার উঠাই দিব। এবার উঠাইতে গেলে তার তো মিনিমাম সিলেবাস কভার করতে দিব। ইংলিশটা মানে ওখানে যদি কোয়ালিফাই মারো তোমার জুড়ে দিতে হবে, তোমার সিটিপি জুড়ে দিতে লাগবে, ইবিএস এ জুড়ে দিতে লাগবে। হুম, হ্যাঁ, তারপরে তোমার এই ম্যাথমেটিক্স এ জুড়ে দিতে লাগবে। আচ্ছা। আরেকটা পার্ট আছে তোমার কি আরেকটা পার্ট আছে কি পেপার এসএসসি একটা পার্ট আছে, পেপার 1 এসএসটি আছে। না, না। পেপার 1 হইছে বেঙ্গলি, সিডিপি হ্যাঁ, দা যদি কোয়ালিফাইং মার্ক হতে তাহলে যদি তো লাগবে সিডিপি বেঙ্গলি ইবিএস, সিডিপি বেঙ্গলি ইবিএস এবং ম্যাথমেটিক্স। ইংলিশটা যদি হেল্প থাকে ইংলিশটা মানে টাস্ক করতে হবে, সবগুলোতে টাস্ক করতে লাগবে তোমার, মানে ছাড়ান যাবে না। কোনো syllabus কোনো তো মানে কোনোটা পার্টে ছাড়ান যাবে না, মানে টাস্ক করতে লাগবে তোমার যদি কোয়ালিফাই করে না। যারা এসসি ক্যাটাগরি আছে একটি করতে চায়, যারা ইউআর ক্যাটাগরি আছে যারা রানটি উঠতে চায়, তো সিডিপি বেঙ্গলি এবং ইবিএস, হ্যাঁ ইবিএস এগুলো মিলিয়ে সবগুলোতে তো এবার স্যার টেট 2 এর ক্ষেত্রে যদি আই তো টেট 2 এর মধ্যে যে এসএসটির পার্টটা আপনি কিভাবে কভার করছেন? এটা কোন এসএসসি বইগুলো পড়ছেন? টেট 2 তে এসএসসি। তো সবচেয়ে মানে মানে টেট 2 যারা আর্টসের ক্যান্ডিডেট আছে তারা তো ম্যাক্সিমাম তোমার এসএসসি পার্টটা নেয়। হুম, তো সেই জায়গাতে সবচেয়ে মানে আমাদের প্লাস পয়েন্ট আছে যারা এসএসটিতে 60 থাকে, 60 মধ্যে তোমার 45 টু 50 উঠে লাগবে, এটা একটা প্লাস পয়েন্ট। যারা পেপার 2 তে দিবে যারা হুম, সেই জায়গাতে এসএসটি যে পার্টটা আছে এর মধ্যে 45 টু 50 মানে রাখার একটা হেভি চান্সেস থাকে তোমার, মানে যদি এটা সারি তোমার সংবিধানের যে পার্টগুলো আছে, কনস্টিটিউশন যে পার্টগুলো আছে। হুম, তো এম লক্ষ্মী খান বলে একটা বই আছে, পাবলিক হুম, অ্যাডমিনিস্ট্রেশন। হুম, এম লক্ষ্মী খান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা বই আছে ইংলিশ, টোটালি হুম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা। এই হুম, বইটা যদি পড়ে দেখে সংবিধানের যে পার্টগুলো আছে, কনস্টিটিউশনের যে কোয়েশ্চেনগুলো আছে, হুম, 100 এখানে এম লক্ষ্মী খানের একটা বই আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওই বইটা ফলো করতে হবে। তো বইটাও
সংবিধানের যে পার্টগুলো আছে, মানে একটা জিওগ্রাফি, হুম। এরপরে হিস্ট্রি যে পার্ট আছে, হুম। হিস্ট্রি তোমার এই একটা বই আছে, প্রবতাংশ মাইতি একটা বই আছে, ওল্ড আচ্ছা। প্রবতাংশ মাইতি এবং সিধের প্রকাশনী যেটা বইটা আছে, হুম। এই বইটা যাতে ফলো করে, ওল্ড বুক। আচ্ছা। হিস্ট্রি মানে ওই সিধর প্রকাশনী প্রবতাংশ মাইতি যে বইটা আছে, এটা যদি স্টাডি করে হিস্ট্রি কোনো প্রশ্ন ওই বই ছাড়া করতে পারতো না। যে কোনো জায়গাতে আচ্ছা। প্রশ্ন করে হিস্ট্রি মানে প্রশ্ন কমন করবে, যদি বইটা টোটালি স্টাডি করে প্রবতাংশ মাইতি সিধর প্রকাশনী, যেটা মানে পুরোনো বই হিস্ট্রি, মুঘল সাম্রাজ্য ধরে সম্রাট অশোকের যে পার্টগুলো আছে, হরপ্পা হুম। সভ্যতা যেগুলো আছে, হুম। প্রবতাংশ মাইতি যে বইটা আছে, এটা যদি স্টাডি করে, একটা বই খালি যদি স্টাডি করে, হিস্ট্রি লাগে কোনো টেনশন নেই। জিওগ্রাফিটা আচ্ছা। একটু আচ্ছা। অন্যরকম করে যদিও। হুম। হ্যাঁ স্যার। তো স্যার এবার কইতে আসলাম যে এবার মনে করেন সিলেবাস করলে এবার রিভিশনের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে একটা স্টুডেন্ট রিভিশন 17 শুরু পর রিভিশন হুম। রিভিশন রিভিশনটা হচ্ছে যে হ্যাঁ, প্রথম টেটের 1 মাস 2 মাস পর্যন্ত কন্টিনিউ স্টাডি করতে লাগবে, টপিকস কন্টিনিউ স্টাডি করতে লাগবে, কন্টিনিউ স্টাডি করতে লাগবে। ওকে, মানে এক্সামের 1 মাস 2 মাস পর্যন্ত স্টাডি হুম। করতে লাগবে, মানে টপিকস মানে টোটালি মানে একটা গ্যাপ করতে না। একটা আজকে মানে সন্ধ্যাবেলা 2 ঘন্টা পড়ছি হিস্ট্রি, এরপরে 2 ঘন্টা স্টাডি করবা বেঙ্গলি পড়বা। হুম। হ্যালো। হ্যাঁ, কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, তো 2 ঘন্টা পড়ছে, মানে 2 ঘন্টা তোমার সিডিপি মানে সিডিপি পড়ছে, 2 ঘন্টা হিস্ট্রি পড়ছে, আবার 2 ঘন্টা বেঙ্গলি পড়ছে, আবার 2 ঘন্টা কনস্টিটিউশনের যে পার্টগুলো আছে, এরকম করে খুবই দিন রাত স্টাডি করে, মানে কন্টিনিউ একটা পর একটা মানে একটা যাতে একটা মানে একটা পড়তে যাতে একটা না ভুলে, একটা যাতে কন্টিনিউ একটা যাতে না পড়ে। 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা মানে একটা টপিকসে টাইম দিয়ে নেক্সট 3 ঘন্টা আরো একটা টপিকসে স্টাডি করতে, মানে ব্রেনের ভিতরে থাকতে লাগবে। কারণ কারণ আমাদের যত বয়স বাড়ে আমরা তত মানে তত তাড়াতাড়ি ভুলি আমরা। হুম। ছোট সময় মানে যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম, হয়তো আমরা পড়াশোনা 1 ঘন্টা পড়াশোনা আমাদের মনে থাকতো, কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক কিছু আমরা ভুলে যাই। তো স্টাডি কন্টিনিউ আচ্ছা। করতে লাগবে, কন্টিনিউ করতে লাগবে, টাইম তো শিডিউল স্যার করতে আপনার লাগবে। রিভিশনের ব্যাপারটা আপনি ধরেন কি কোন ধরনের নোটস তৈরি করছেন নি? হাতে তৈরি হ্যাঁ, নোটস বা এক্সামের রিভিশন আগে যে প্রথম ধরুন রিভিশন দিবেন আপনি, হ্যালো, হ্যাঁ, কোন? তো হ্যাঁ যখন রিভিশন দিবে, হ্যাঁ যখন ক্যান্ডিডেট যখন রিভিশন দিবে, হুম। রিভিশন দিলে কি হবে, একটা খাতা রাখতে হবে, মানে যখন প্রশ্নগুলো আছে নোট করে রাখবে, যত টপিকস গুলো দেখবো একটা প্রশ্নগুলো আছে নোট করে রাখবে। হুম। সবচেয়ে প্রশ্ন আছে মানে একটা নোটের মধ্যে ওড়ায়, মানে টেক্সট বই থেকে স্টাডি করতে করতে যাতে একটা নোট মানে নোট রেডি করতে পারে। যেগুলো যেগুলো মানে মনে থাকে না, এগুলোতে মানে মানে যেগুলো মনে থাকে না ওগুলো মানে একটা খাতার মধ্যে নোট করে রাখতে হবে। যেমন যেমন কুহাইবার, তারপরে মাসলো, যে থিওরিগুলো আছে, সিডিবির যে পার্টগুলো আছে, যে যে থিঙ্কার গুলো আছে, ওগুলোতে টপিকস গুলি মানে নোট করে রাখতে মানে হুম। সবগুলো নোট করে রাখতে, হুম। ওকে, না ভুলে। আচ্ছা। আচ্ছা। তো স্যার হ্যাঁ, এবার যে আমি কই এক্সাম হলের ব্যাপারটা, হুম। আপনি যে এক্সামের উপরে কিন্তু একটা এক্সামের প্রেশার থাকে, সবার প্রতি থাকে, যেহেতু এটা জবের ব্যাপার, যেহেতু এক্সামটা কোয়ালিফাই করলে তো সে যখন সে মেরিট আইব অটোমেটিক সে একটা সময় পরে জব পাই। তো ওই ব্যাপারটা তো প্রেশারটা থাকে, তো এবার সেই প্রেশারটা কিভাবে সে নিজে রিল্যাক্স রাখবো বা এক্সামের হলে গিয়া কি কি করতে হবে, এক্সামের পেপার কিভাবে সলভ করতে হবে, ওই ব্যাপারটা যদি একটু কইতে। হ্যাঁ, এক্সাম হলে তো সবারই থাকে একটু মানে টেনশন থাকে, সবারই মানসিক টেনশন থাকে সবাই একটু, যে মানে কি হইব কি না, পাস করতে পারবো কি পারবো না, এটা টেনশন থাকে। হুম। এক্সাম কোয়েকশন গুলো কেমন হইব, তো কনফিডেন্স রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব হইবই, আমি আমার পারতেই হইব। ঠিক। হ্যাঁ, আমার পারতেই হইব, মানে এরকম একটা মেন্টালি স্ট্রেংথ রাখতে হবে, যে আমি পারবো, আমার কোনো মানে একদম রিল্যাক্স থাকবে, মাইন্ড রিল্যাক্স থাকতে হবে, আমি আমার কনফিডেন্স থাকবে, ফুল কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো, এরকম একটা ঠিক। মানে মনের ভিতরে একটা উজাড় করতে হবে যে আমি পারবো এবং আমার ঠিক। পারতেই হইব, এরকম একটা মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে। আচ্ছা। হ্যাঁ, কোনো এবার নেগেটিভ কনসেপ্ট আমার যাতে না মাইন্ডের ভিতরে, যে আমার ফেল হতে পারে, একদম মাইন্ড ফ্রি রাখতে হবে, একদম পজিটিভ মাইন্ড রাখতে হবে, আমার পার্টি হুম। একটু রিল্যাক্স রাখতে হবে। হুম। এটাই হচ্ছে গিয়ে। তো স্যার এবার এক্সামের যে কোশ্চেন পেপার গুলো আপনি কিভাবে সলভ করতেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছেন কিনা হ্যাঁ, এই ব্যাপারটা যদি কইতেন। তো একদম মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলি আছে সবগুলো প্রিন্ট আউট করে দিতে হবে। প্রিভিয়াস হুম। ইয়ারের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রিন্ট আউট করে দিতে হবে, প্রিন্ট আউট করাইয়া হুম। মানে দেখতে লাগবে কিভাবে মানে এক্সামিনার কিভাবে কোয়েশ্চেন গুলো করে এবং আগের ইয়ারের প্রশ্নগুলো কি নেক্সট ইয়ার আইছে, এবং এক্সামিনার যে মেন্টালিটি প্রশ্নগুলি করছে, এক্সামিনার যে মেন্টালিটি নিয়ে প্রশ্নগুলি করছে, সেই মেন্টালিটির সাথে তোমারও মেন্টালিটি মিল করবে, তখন প্রশ্নটা সঠিক হইব, তুমি সঠিক আনসার করতে লাগবে। হুম। হ্যালো। হ্যাঁ, কোন? তো এক্সামিনারের যে মেন্টালিটি নিয়ে প্রশ্ন করবো, যে থিঙ্কিং নিয়ে প্রশ্ন করবো, তোমার ওই থিঙ্কিং এর সাথে তোমার প্রশ্ন মিল থাকবে, তোমার মেন্টালিটিটা ঠিক তখন প্রশ্ন রাইট। তুমি যে হুম। একটা সোশ্যাল স্টাডির মধ্যে যে প্রশ্নগুলি করে ঢুকে কিছু, হুম। হ্যাঁ হয়তো নাম অফ তোমার সঠিক আনসার, হুম। সবগুলোই অপশনে তোমার সঠিক হবে, কিন্তু এক্সামিনার যে মানে যে মানসিকতা নিয়ে প্রশ্নগুলো করছে, এই মানসিকতা হলো তোমার মানসিকতা মিল লাগবে, তখন তোমার প্রশ্ন রাইট হবে। তাহলে
এক্সাম হলের মধ্যে কি আপনি কিভাবে পেপারটা সলভ করতেন স্যার? যে কোনো টাইমিং এর একটা তো একটা ব্যাপার আছে, টাইম ম্যানেজমেন্টের মধ্যে বা সময় হ্যাঁ, টাইমিং একটা ব্যাপার ব্যাপার আছে। বা প্রথম হচ্ছে তোমার হ্যালো, হ্যাঁ, কোন কোন? এক্সামে হলে গিয়া স্ট্রেস হওয়ার কত কিছু এত মানে ঘাটাবার কিছু নাই। যেগুলো মানে তোমার জানা আছে, মানে তুমি তোমার জন্য কমন হয়ে গেছে, হুম তুমি আগে এগুলোকে মার্কিং করো। হুম। হুম এবং এক্সাম হলে একদম কোল্ড মাইন্ড রাখতে পারো, যাতে ওয়ামের সাথে কোনো ভুল না হয়। হুম যদি প্রথমে তুমি ওয়ামের শিট তুমি ভুল করো, যে তোমার মাইন্ড থেকে হুম সব চলে যাবে। হুম ওয়ামের শিটটা আগে ভালো করে ফিল করতে লাগবে। ওয়ামের শিটে যদি তুমি ভুল করো, কোনো রোল নাম্বার বা নাম লিখতে গিয়ে, তোমার পুরো মাইন্ড পুরো একদম মানে চেঞ্জ হয়ে যাবে, তোমার এক্সাম পুরো পুরো এক্সাম খারাপ হয়ে যাবে তোমার। আচ্ছা আচ্ছা তুমি ফার্স্ট আগে তুমি ওয়ামের শিট তোমার নাম পুরো একদম এ টু জেড যাতে ঠিক থাকে, ঠিক এরপরে তোমার এক্সাম। হুম তুমি যদি প্রথমেই গিয়ে ভুল করো, তাহলে তোমার পুরো এক্সামটাই তোমার খারাপ হয়ে যাবে। যেগুলো মনে মনে থাকার কথা বা যেগুলো তুমি সঠিক করবে না, এগুলো তোমার ভুল যাবে। আচ্ছা। তো টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা আপনি কেমনে কিভাবে করছেন টাইম ম্যানেজমেন্টটা? টাইম ম্যানেজমেন্ট তোমার আগে মানে ম্যানেজমেন্টে তোমার হচ্ছে বেঙ্গলি যে বিষয়গুলো আছে, ইংলিশে যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের পেসেজ দেওয়া থাকে। এই পেসেজের কাজটা আগে খাইয়ে দেবে, পেসেজটা লাস্টের দিকে রাখলে অনেক সময় তারপরে থাকে তুমি সঠিক আনসারটা তুমি খুঁজে পাবে না পেসেজের ভিতরে। আচ্ছা। এগুলো তোমার আগে এগুলো আগে ঠিক করতে পারবে। হুম এরপরে তুমি ধরো তুমি প্রথমে তুমি সিরিজ তোমার যে যে বিষয় তোমার সঠিক না, তোমার কাছে যে ইজি পার্টটা আছে, বেঙ্গলি তোমার হুম কাছে ইজি আছে, সবগুলো এক্সাম কোয়েশ্চেনের ভিতরে সবটি পার্ট সেম টু সেম হয়তো না। হুম এক্সাম পেপারের মধ্যে বা পেপার টুতেই তোমার যে পাঁচটা আমাদের 5 থেকে 150 মার্ক, পাঁচটা যে পার্ট আছে, পাঁচটা পার্টেই সেম টু সেম হয়তো না। হয়তো একটা পার্ট হলে তোমার ইজি আইবো, বা দুইটা পার্ট হলে তোমার ইজি আইবো, একটা পার্ট হলে কঠিন করবে। আচ্ছা। এটা এক্সামের যখন অনেক এক্সামিনার এখানে অনেক রকম প্রশ্ন করে, তো তোমার হুম দুইটা পার্ট হলে তোমার ইজি আইবো, হয়তো সিডি ইজি করবো, বেঙ্গলিটা কঠিন করে নেবো। আচ্ছা। বেঙ্গলিটা সহজ করলে সিডিটা হাঁটবে, অর্থাৎ এসএসটি কঠিন করে নেবো। এসএসটিটা তুমি মার্ক কম মানে চান্সটা বেশি থাকার জন্য সময় বেশি, কারণ এখানে কিছু সহজ সাবজেক্ট আছে, হুম এসএসটিটা বেশি দুর্বল। এসএসটিটা পলিটিক্যাল সায়েন্সে যারা স্টুডেন্ট আছে ওদের জন্য একটু ভালো, কারণ সম্পূর্ণ যে পার্টগুলো আছে ইজিলি করে যায়। আচ্ছা। হ্যাঁ স্যার। তো এবার স্যার এই মানে আপনি এরকম কোনো ব্যাপার আছে নি যে স্যার আপনি মনে করেন এক্সাম হলে সিডিপি পেপারটা কি কোশ্চেন করছেন মানে সলভ করছেন নাকি ইংলিশ করছেন এরকম কোনো কিছু আছে নাকি সিরিয়াল বাই আপনি সলভ করে গেছেন? এটা এটা তোমার এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এটা আমি কইলে হতে পারে না, এটা সিচুয়েশন উপর কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। হুম এটা আমি কইলেও হতো না কোনো ক্যান্ডিডেট যে তুমি এটা এটা আগে মানে সিডিবিটা আগে বসাও, বেঙ্গলিটা আগে বসাও, এটা হতো না। এটা তোমার কোয়েশ্চেন অন দ্য ডিপেন্ডস অন কোয়েশ্চেন উপর ডিপেন্ড করে কিভাবে কোয়েশ্চেন করছে। তো যেগুলো আগে সহজ বিষয়গুলো আছে এগুলোর আগে মার্কিং করা দরকার, যেগুলো তো মনে থাকে, হুম নাহলে হয়তো কোন কারণে লাস্টের দিকে তোমার মানে ইজি গুলো মানে ভুল দেওয়ার সম্ভাবনা থাকে। হুম হুম। সহজ বিষয়গুলো তুমি আগে মার্কিং করে লিখতে দাও, মানে তোমার সার্কেল করে লিখতে দাও, সহজ বিষয়গুলো তুমি মানে ইয়ে করে রাখতে দাও। এরপরে তুমি অন্যটিতে টানবো কি হতে পারে না হতে পারে, এগুলো হুম তুমি টানবো দরকার। আগে সহজ বিষয়গুলো তোমার যেগুলো জানো এগুলো তুমি আগে সার্কেল করো বা আইডেন্টিফিকেশন তুমি করে রাখতে পারো। এরপরে হুম হুম তুমি অন্যদিকে তুমি টানবো যেগুলো তোমার কাছে আনকমন থাকছে, যেগুলো কমন বিষয় আছে এগুলো তোমার কাছে থাকে। এরপরে দিয়ে লাস্টে টাইম তুমি মানে সহজ যে তুমি জানো বিষয়গুলো তুমি ভুল করে রাখবে। এবং একটা প্রশ্ন ভুল হলে তোমার একটা মাসে লাগে তুমি কোয়ালিফাইড নাও হতে পারো। হুম। তো স্যার আপনি বলতে ওএমআর যখন ফিল আপ করতেন আপনি কোন স্ট্র্যাটেজি ইউজ করছেন যে সম্পূর্ণ পেপার সলভ করার পরে কি ওএমআর শিট ফিল আপ করতেন নাকি আপনি যে প্রত্যেকটা সাবজেক্ট করার পরে ওএমআর ফিল আপ করতেন এটা যদি একটু ডিটেইলস করতেন? এটা তো প্রশ্নই হয় না, এটা তো প্রশ্নই হয় না। তোমার ফার্স্ট কাজে তুমি এক্সামে বইবা, তোমার অ্যাডমিট বার করবা, আগে তোমার ওয়ান মার্কশিট ফিল আপ করবা। ফার্স্ট কাজে তুমি কেন কোশ্চেনে যাবে, কোশ্চেনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তোমার। না আগে তোমার এই ফার্স্ট ব্যাপারটা এটা আমি কইতাছি না স্যার আমি কইতাছি কাজে আমি তো তুমি ওয়ান মার্কশিট ফিল আপ করা, ওয়ান মার্কশিট ফিল না আপ না করা সুন্দর এবং সঠিকভাবে ফিল আপ করা, যাতে না না কোনো ভুল না হয়। ওইটা কইতাছি না তো স্যার আমি কইতে চাইতাছি যে মানে নাম রোল নাম্বার এটা তো প্রথমেই লাগবে এটা ঠিক আছে মানে সাবজেক্টের ব্যাপারটা কইতাছি মনে করেন সিডিপি 30টা কোশ্চেন সে কোশ্চেনে দাগাইলো হুম। এরপরে কি সে 30টা কোশ্চেন দাগাইছে এখন কি সে ওএমআর কি এটা গুল করে লাগবে নাকি সবজি সাবজেক্ট হ্যাঁ, শেষ হ্যাঁ, করার পরে হ্যাঁ, হ্যাঁ। প্রথম তুমি আগে তোমার কোশ্চেন পেপারটা দেবো, এটার মধ্যে তুমি যেগুলো জানো তুমি আগে মার্কিং করে রেখে দাও, নাইট দিয়ে রেখে দাও, যেগুলো তুমি জানো বা সম্পূর্ণ ব্যাপার? তোমার কাছে মনে হচ্ছে যে তুমি এটা এটা সঠিক আনসার, এগুলো তুমি এ টু জেড তুমি মানে সার্কেল করে রেখে দাও। হুম সব সার্কেল করে রেখে দাও, এরপরে লাস্টে দিয়া তুমি একটা মার্কিং করার মানে আইডেন্টিফিকেশন করার পর তুমি লাস্টের দিকে ওয়ান মার্কশিট ফিল আপ করো। হুম। হ্যাঁ। হ্যালো। হ্যালো স্যার হ্যাঁ কথা শুনতে পাইতেছেন তো হ্যাঁ, হ্যাঁ, স্যার? শুনতে বলে কইতাছি আপনি মানে কইতাছেন যে পুরাটা পেপার আগে সলভ করলেই তো হ্যাঁ, আগে কোশ্চেনটা এরপরে কি শেষ দিকে শেষে ওএমআর ফিল আপ করতে হবে? হ্যাঁ, আগে আগে মানে কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে হবে। 1 ঘন্টার ভিতরে হুম, 2 ঘন্টার সময় তো আগে তোমার আগে কোয়েশ্চেনগুলো সলভ করলাম। কোয়েশ্চেনগুলো সলভ করার পরে এরপরে যে বসে মানে ঠিকভাবে প্রশ্ন করতে হবে। ঠিক ঠিক। তো আরেকটা ব্যাপার স্যার আপনি তো স্যার এসটি পিজিটি যে পিজিটি এক্সাম আপনি ক্লিয়ার করছেন হ্যাঁ, পিজিটি এক্সাম যে ক্লিয়ার করছেন পলিটিক্যাল সায়েন্সের উপরে তো ওইটা নিয়ে যদি কইতেন যে কোনো যদি নেক্সট যদি কখনো পিজিটির এক্সাম হয় তখন একটা সিঙ্গেল সাবজেক্টের উপরে এক্সামটা হয় তো আপনি ওই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিভাবে আপনি পড়াশোনা করছেন এই ব্যাপারটি যদি একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই। পিজিটিটা খারাপ আছে। যদি পিজিটিটা ইজি আছে, মানে একটা সাবজেক্ট হিসেবে করেন, পিজিটিটা ইজি আছে কিন্তু সিলেবাসটা অনেক বড় পিজিটি। সিলেবাসটা বিশাল সাবজেক্ট, মানে বিশাল সিলেবাস তোমার মানে
কোনো কোনো মানে তোমার পুরো একদম ফাঁকা লাগবে। এবং তোমার কাছে পিজিটির জন্য সবচেয়ে মানে যেটা মানে কমন বিষয় যেটা, তোমার কাছে বুক থাকতে হবে। হুম। সিলেবাস অনুযায়ী তোমার কাছে বই একটা টপিক্সের জন্য দুটা বই থাকতে লাগবে। পলিটিক্যাল সায়েন্স হোক, হিস্ট্রি হোক, ইংলিশ হোক, পিজিটির জন্য তোমার কাছে অ্যাভেলেবল বুক থাকতে লাগবে। এজ এ কলেজ লেভেলের বুক, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের বুক তোমার কাছে অ্যাভেলেবল থাকতে লাগবে। একটা টপিক্সের হুম। জন্য তোমার দুটা বুকও পড়তে লাগে পিজিটির জন্য। হুম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কোন স্যার, তো কোন। পিজিটির জন্য তোমার কাছে বুক অ্যাভেলেবল থাকতে লাগবে। তোমার বাইরের ম্যাটেরিয়ালস থেকে কভার হবে। তোমার কাছে বই আচ্ছা স্যার। অ্যাভেলেবল এবং যথেষ্ট পরিমাণে তোমার কাছে বই থাকতে লাগবে। একটা টপিক্সের হ্যাঁ জন্য স্যার, দুটা বুকস তোমার থাকতে লাগবে এবং স্টাডি করতে লাগবে। ঠিক স্যার। তো পিপিটির ব্যাপারটা তো স্যার বললেন। এবার আমরা যেহেতু সামনেতে খুব কাছাকাছি, ১-২ দিন আগে হয়তো বা নিউজ পেপারে একটা নিউজ উঠছিল যে টেট এক্সাম হইব কিছুদিনের মধ্যেই, মানে নোটিফিকেশন ইদানিংই বাইরে যেতে পারে। তো টেট এক্সাম যেহেতু আমরা আজকে প্রোগ্রামটা বিশেষ করে, তো টেট এক্সামের ব্যাপারে আপনি যে স্টাডি করতেন, বিশেষ করে কি আপনি অফলাইনে করতেন নাকি অনলাইনেও স্টাডি করতেন? বিভিন্ন অনলাইন, ধরনের হ্যাঁ ইউটিউব বা হ্যাঁ, ইউটিউব। হ্যাঁ, এটা এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছো তুমি। অনলাইনও, অনলাইন অফলাইন। হ্যালো, হ্যাঁ, কোন স্যার, কোন। তো অনলাইন ডাটা তোমার ইউটিউব গুলো দেখে ভালো, সবচেয়ে বেস্ট হবে ইউটিউবে তুমি গিয়া বিভিন্ন টিচারের ভালো ভালো টিচারের মানে ইউটিউব মানে ভালো ভালো টিচারের ইউটিউব ভিডিও আছে, ভালো ভালো টপিকস নিয়ে আলোচনা করে। এগুলো তোমার মানে যখন তুমি টাইম পাইবা, হুম। টাইম যখন তুমি টাইম পাইবা স্টাডি শেষ করে বুক স্টাডি করে তখন তুমি ইউটিউব গুলো দেখো। ইউটিউব কারণ আমরা ভিজুয়ালি আমরা দেখতে পাবো। বইতে আমরা হয়তো লিখে পড়তে পারবো ভালো টপিক, কিন্তু ইউটিউবে দেখলে আমরা ভিজুয়ালি চোখে চোখে দেখি আমরা জিনিসগুলো। একটা ডিসপ্লের মধ্যে মানে আনসারগুলো দেখা যায়, তখন তোমার চোখে ভাসে যে তখন তুমি মানে এক্সামের হলে যে কোশ্চেনটা আসে তখন তোমার ভিজুয়ালি তোমার ওইটা তুমি ওটা তোমার চোখে ভাসবে, তখন তোমার ওই সঠিক আনসারটা তুমি মানে সঠিকভাবে দিতে পারবা তুমি। তাহলে ইউটিউব গুলো দেখুন লাগে, আমি অনেকগুলো ইউটিউব দেখছি। কলকাতার অনেক ইউটিউব চ্যানেল আছে, কলকাতার ভালো ভালো টিচার আছে, কলকাতার অনেক হুম। ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো টিচার এবং ভালো ভালো সিডিপির জন্য ভালো ভালো মানে ক্লাস করায়, ওগুলো তোমার দেখা দরকার। এবং যখন তুমি টাইম পাইবা তখন তুমি ওই ইউটিউব গুলো মানে একটু দেখতে লাগবে, তখন তোমার ভিজুয়ালি তুমি চোখে দেখো ডিসপ্লের মধ্যে তখন চোখে ভাসে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, 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 ঠিক, ঠিক, ঠিক। ওইটাই মানে ইউটিউবে দেখতে লাগবে, অনলাইনে দেখতে লাগবে। হুম। তোমার মানে সবগুলো মনে থাকবো। আর তো স্যার ফার্স্টে আরেকটা তোমার, ব্যাপার। হ্যাঁ, হ্যালো স্যার, কোন স্যার, কোন। তো আর একটা কথা হচ্ছে যে তুমি তুমি যখন স্টাডি করতে বইবা মোবাইলটা টোটালি টোটালি সুইচ অফ, মোবাইল হুম। থেকে তুমি দূরে থাকতে লাগবে। তুমি যখন স্টাডি করতে হুম। পারো তুমি 2 ঘন্টা বসো মানে 8 ঘন্টাই পড়ো বা 4 ঘন্টাই পড়ো, মোবাইল টোটালি সুইচ অফ বা একদম মানে মোবাইল টাচ করা যেত না, মোবাইল টোটালি আলাদা, মোবাইলের সাথে তুমি সম্পর্ক করতে না। হ্যাঁ, ঠিক, মোবাইল ঠিক। থেকে অনেক কিছু আমরা কালেকশন করি, বাট স্টাডি করার পরে তুমি মোবাইলটা তুমি করতে পারো। তুমি মোবাইলটা টোটালি বন্ধ রাখতে পারো, মোবাইলটা তোমার কাছ থেকে তোমার একটু দূরে রাখতে হবে। তুমি একদিকে পড়বা একদিকে মোবাইল ইউজ করবা, এটা হতো না। মোবাইল টোটালি তোমার কাছে আলাদা, তুমি স্টাডি করার পরে তুমি মোবাইলটা করো, মোবাইল থেকে অনেক ইনফরমেশন কালেকশন করো, ডেটা ইনফরমেশন পাইতাছো না বা ইউটিউবে তুমি দেখো, এটা তুমি দেখতে পারো। হুম। মোবাইল তুমি যখন স্টাডি করবা মোবাইলটা টোটালি সাইড করে রাখতে হবে, মোবাইল তুমি টাচ করবে না। একটা স্থির সিদ্ধান্ত নিয়ে তোমার আগাইতে হবে সামনের দিকে, যে না আমাকে ক্লিয়ার করতে লাগবো, করতেই হবে। হ্যাঁ, কারণ সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষের টাকা দরকার, এটা জানো? কারণ সমাজে তুমি যদি সমাজে এস্টাবলিশ হতে যাও পুরুষ মানুষের টাকা হুম। দরকার, এটা মানে সমাজ তোমার বুঝায়। তোমার কাছে যদি টাকা না থাকে তুমি বুঝবা তুমি অনেকটাই তুমি নিরীহ হয়ে গেছো। ঠিক, ঠিক। যত তুমি যত পুরুষ। তুমি শিক্ষিত হ্যাঁ, হতে গেলে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, স্যার। পুরুষ কোন, মহিলা কোন, সবাই। তোমার কাছে যদি টাকা না থাকে সমাজ তোমার আজকের যে সমাজ ব্যবস্থা তোমার কাছে তোমার কোনো দাম দিবে না। যতই তুমি তারে পড়াশোনা করো না কেন, তাহলে তোমার একদম মানে তোমার এটা বুঝতে লাগবে যে না আমার মানে একটা স্থির সিদ্ধান্ত লাগাতেই লাগবে না। একটা সিদ্ধান্ত লাগাতেই লাগবে যে না আমার প্রতি এরকম মানে এরকম প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যতই মানে প্রবলেম থাকে ততই প্রবলেম আসে, আমার এই স্পিড থেকে তুমি সরে যাবে না। আমার মাইন্ডের পুরো মানে মাইন্ডের পুরো সেটআপ করে নিতে হবে, আমার করতেই লাগবে, আমি করতেই দিব আমার এটা, আমার এই কাজ করতেই লাগবে। তখন তুমি গিয়ে মানে একদম মানে তুমি একটা স্থির সিদ্ধান্ত তুমি বসতে পারবে, একটা জায়গায় তুমি বসতে পারবে। ঠিক। আরেকটা ব্যাপার স্যার কইতে আসছিলাম, যে এখন কিন্তু স্যার দিনকে দিন যে পরিমাণে কম্পিটিশন বাড়তেছে, কারণ কি ক্যান্ডিডেট দিনকে দিন অনেক পরিমাণে ডিএড হোল্ডার আছে এগুলোতে। তো এই আগের মতো যে মনে করেন সংখ্যাটা কম আছে, কিন্তু এখন কিন্তু সংখ্যাই অনেক বেশি। তো তার মধ্যে যে নিজেরে কিভাবে সিকিউর করা একটা সিটের জন্য, ওই ব্যাপারটা যদি বলেন, কারণ স্টুডেন্ট অনেকটা এটা সময় কিছু না, এটা কিছু না, এটা কিছু না। 1 লাখ ক্যান্ডিডেট থাকুক, 2 লাখ ক্যান্ডিডেট থাকুক, 3 লাখ ক্যান্ডিডেট থাকুক, হুম। এটা কোনো ব্যাপার না। আমার তোমার পুশ করা দরকার, একটা পুশ দরকার। 1 লাখ ক্যান্ডিডেট আছে, 2 লাখ ক্যান্ডিডেট আছে, 5 লাখ ক্যান্ডিডেট থাকুক, তুমি এটা চিন্তা করার দরকার না তোমার। তোমার একটা পুশ দরকার, তুমি এটা লাগে তুমি স্টার্ট করো। তোমার 10টা পুশের দরকার না, 2টা পুশের দরকার না, তোমার একটা পুশ দরকার। হ্যাঁ, হুম। তো এটাই হচ্ছে মানে তোমার একটা পুশ দরকার, তুমি একটা লাগে স্টার্ট করো। তুমি কেন 2টা লাগে? তোমার 10 লাখ থাকুক, 2 লাখ থাকুক, তুমি আমার একটা লাগে, একটা সিট লাগে না, হুম। একটার জন্য আমার স্টার্ট করতে হবে। আমি যখন পলিটিক্যাল সায়েন্সে পিজিটিতে পাইছি, অল ত্রিপুরাতে 2টা পোস্ট আছে, অল ত্রিপুরাতে 2টা আচ্ছা। পোস্ট আছে, আমি একজন পাইছি আর 2 পুরো আছে। তো 2টা পোস্ট লাগে আমি অনেকটা অল ত্রিপুরাতে 2টা পোস্ট আছে, 2টা পোস্ট পাইছে, আমি একটা আমার 2টা আমার একটা হলে চলে, আমি 2টা দিতে করতে। এখন ঠিক। তো এমন স্টুডেন্ট আছে যে পুস্ট কম, কি করবো স্টাডি কইরা, কি করবো পরে পুস্ট করা, তোমার একটাই দরকার। তোমার তো একটা লাগে স্টাডি করতে হবে, তুমি 10টা দরকার নাই, তো সেই অনুসারে তোমার মেন্টালি প্রিপারেশন হওয়া দরকার। আমার 10টা দরকার নাই। ঠিক, ঠিক স্যার। অনেক স্টুডেন্টরা মানে আমাদের অনেক ধরনের কমেন্ট করে মেসেঞ্জারে বা আমাদের ভিডিওর কমেন্টে। তো অনেকে দেখেন অন্যের সাথে কম্পেয়ার করতে যায়, যে সে তো ভালো স্টুডেন্ট বা তার কাছে অনেক ধরনের ফাইন্যান্সিয়ালি সে স্ট্রং, তার কাছে মেটেরিয়ালস অ্যাভেলেবল আছে, বা তার সঙ্গে কম্পিটিশন দিয়ে আমি পারুম কিনা। এরকম একটা নেগেটিভ থিংকিং স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের মাথায় ঘুরে প্রায় সময়, যে নেগেটিভ 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 থিংকিং তুমি এগুলো যাবে না, তুমি কেন পারবে না? আরে ও মানুষ, তুমি মানুষ,
ও ওর কাছে মেটেরিয়ালস আছে কি, মানে মেটেরিয়ালস তুমি মেটেরিয়ালস থাকলে হবে না, তুমি ভালো করে বুক বলে পড়াশোনা করতে লাগবে। এটা মনে মানে এখন মনে হয় যে তোমার আমার কাছে কিছু নাই, আমার কাছে সেরকম মেটেরিয়ালস নাই, আমি কি পারবো না, ওই সরেশনের সাথে আমার সাথে পারবো না, এটা তুমি থিঙ্কিং করলে তোমার করতেই লাগবে। কিছু না কিছু তোমার একটা পজিটিভ নিয়ে তোমার আগে লাগবে, তুমি সেই মেটেরিয়াল কালেকশন করতে লাগবে, কিভাবে বই দিয়ে হতে পারে, কারণ অলরেডি কম্পিটিশন। হুম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। মানে কথাগুলো কিন্তু একদম মানে এটাও হাত কিন্তু বলে চক তোমার কাছে মেটেরিয়ালস নাই, আমি পারতাম না, এটা বলে না, পারতে লাগবে তোমার, পারতে লাগবে তোমার, পারতেই। তো এটা স্যার মাইন্ড করে না। হ্যালো স্যার, ঠিক আছে। হ্যাঁ, স্যার কথাগুলো কিন্তু একদম কারেক্ট। কারণ কি আপনি একটা কথা বলছেন খুব ভালো লাগছে কথাটা। কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু নিজের লাগে একটা পোস্টই দরকার লাগে। হুম, তো সেই অনেক পোস্ট দেওয়া হইব। তো সেই জায়গায় যদি তুমি নিজেরে যদি প্রুভ করতে হয় তাহলে মানে যেহেতু বিএড ডিএলএড একজন ক্যান্ডিডেট করছে, বিএড ডিএলএড করছে তো তার কারণে টেট দিতে পারবো। তো তুমি যেহেতু বিএড ডিএলএড করছো, এত টাকা ইনভেস্ট করছো, তাহলে তোমার অবশ্যই একটা টেট এক্সাম ক্লিয়ার করা দরকার। কারণ কি তুমি অলরেডি এত টাকা খরচা করে নিছো এটার উপরে। তো তোমার এর চেয়ে মোটিভেশন আর কি লাগে? এটাও তো স্যার একটা পয়েন্ট। হ্যাঁ, এটাই মানে মোটিভেশন কিন্তু ওখানে এখন যা স্টুডেন্ট গুলো, হুম, আমরা আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদেরকে কেউ মোটিভেশন করে দিয়েছিল না, আমাদেরকে কেউ মোটিভেট করছেও না, আমাদেরকে কেউ হ্যাঁ, মোটিভেট করছেও না। এখন যারা ক্যান্ডিডেট গুলো আছে যারা পরীক্ষা দিবে ওদেরকে বিভিন্ন ভাবে মোটিভেট করা, যেমন আমরা করতে আসছি, তোমরা করতে আসছো, সবাই মোটিভেট করতে আসছে, এভাবে এভাবে করে। কিন্তু আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদেরকে এভাবে কেউ মোটিভেট করছে না। হ্যাঁ, একদম ওদের একটা পাস কথা মানে কিন্তু আমরা ওদেরকে মোটিভেট করতে আসছি, ওরা আরো ভালো, আমাদেরকে কেউ মোটিভেট করছে না। আমরা নিজে থেকে আমরা নিজে থেকে যা কিছু আমরা নিজে থেকে তৈরি করছি, সবকিছু নোট বুক সবকিছু নিজে থেকে প্রিপারেশন, কেউ আমাদেরকে মোটিভেট করছে না। তো আমরা ওদেরকে হ্যাঁ, ঠিক। মোটিভেট করতে আসছি যে ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, স্যার একটা বিশেষ করে মনে কি বলতে একটা গাইডেন্সও কিন্তু মানে একটা স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করবো, কোন বইগুলো পড়বো, হ্যাঁ, কিভাবে বইগুলো পড়বো, এইগুলো কিন্তু তাকে একটা সময় কষ্ট মানে এগুলো কোয়ার কেউ আসিল না। কিন্তু এখন যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি এইসব কিছু মানে পরীক্ষা দেওয়ার আগে জেনে লাগছে যে এক্সাম হলে গিয়ে কিরকম পরিবেশ থাকে, এক্সাম হলে গেলে নিজের কিভাবে শান্ত রাখা যায় বা কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হইব। এটা কিন্তু অলরেডি স্টুডেন্টরা কিন্তু আপনারা যারা টেট টিচার বা আমরা যারা এই প্রোগ্রাম গুলো করতেছি অলরেডি কিন্তু তারা এইসব ব্যাপারে কিন্তু আগে অ্যাওয়ারনেস হয়ে গেছে। তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেনিফিট দিব স্টুডেন্টের। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে কি স্যার, এখন সময় যদি কেউ আহ, মনে করেন যে ডেডিকেটেড একদম মোটামুটি সে রোজ কাল বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামই সে ফেস করে। তো স্পেশালি যেহেতু আজকে টেট এক্সাম আমরা নিয়ে কথা বলতেছি, তাহলে মনে করেন যে টেট এক্সাম কোয়ালিফাই করতে হয়, এরকম একটা পয়েন্ট কোড মানে যেগুলা একটা স্টুডেন্ট যদি ওইগুলা লক্ষ্য রাখে তো একটা যে এনি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবে, এরকম দু তিনটা পয়েন্ট যদি কইতেন। কারণ আমরা প্রোগ্রামটা অনেক শেষের দিকে আগে পড়ছি। তোমার কথাগুলো আবার রিপিট করো। কইতেছিলাম যে স্যার আমরা প্রোগ্রামটা একদম শেষের দিকে। তো মানে একজন নতুন মনে করেন ক্যান্ডিডেট সে এক্সাম দিব, এমন কয়েকটা পয়েন্ট কোন যেগুলো এই মানে দুই তিনটা পয়েন্ট যে এইগুলো যদি একটা স্টুডেন্টের মাইনা চলে বা এই ডিসিপ্লিন গুলো যদি বা এই নিয়ম বা এই স্টেপ গুলো যদি মাইনা চলে একজন স্টুডেন্ট এক্সাম ক্লিয়ার করতে পারবো। এমন কয়েকটা স্টেপ কি কি আছে যেগুলা কইলে একজন স্টুডেন্ট যদি মনে রাখে অবশ্যই ক্লিয়ার করতে পারবো? তো প্রথম হচ্ছে যে মানে যারা নিউ ক্যান্ডিডেট আছে ওরা মনে মনে ভাবতেছে যে আমরা প্রথমবার দিন পড়াশোনা না করে আমরা দিলে কোনো কিছু নাই, এক্সপেরিয়েন্স লাগে দিন, যারা ফার্স্ট ক্যান্ডিডেট আছে যারা প্রথমবার কম্পিটিটিভ এক্সাম দিবে টেট বা পিএসসি যাই হোক। কিন্তু হুম, প্রথমবার যে দিতে আছে প্রথমবারই মানে এটা ক্র্যাক করতে লাগবে, কারণ দ্বিতীয়বার সুযোগ পাইবো কি না আইবো সেটা কোনো সিউরিটি না। অনেকে হুম, নিউ ক্যান্ডিডেট আছে মানে ফ্রেশ ক্যান্ডিডেট, আমি এবার তো জাস্ট আমি এক্সপেরিয়েন্স লাগে পরীক্ষাটা দিব সেটা না। যে কথাগুলো প্রথম দিন কোয়েশ্চেন করতে লাগবে। হুম, কম্পিটিটিভ এক্সাম মানে তোমার ভালো করতে লাগবে, হুম, কম্পিটিটিভ এক্সাম মানে তোমার কম্পিটিশনে কোনো দৌড়াতে লাগবে এবং হুম, বুক স্টাডি করতে লাগবে। এটাই মানে কম্পিটিটিভ এক্সাম মানে তোমার টাইম দিতে লাগবে, টাইম দিতে লাগবে। সেখানে এখানে এখানে তোমার মানে মোরাল কোনো মানে জায়গা নাই, কোনো মানে কনসিডার নাই এখানে, এখানে কোনো কনসিডার নাই। এখানে মানে স্ট্রিক্ট একদম, এখানে মানে একদম কোনো নৈতিকতার কোনো স্থান নেই, তোমার কম্পিটিটিভ এক্সাম এখানে কোনো কারো কোনো ছাড় দেওয়া হচ্ছে না, মানে হুম, হুম, সেটা নেই মানে দায়িত্ব লাগবে, এখানে কোনো কনসিডার নাই। হুম। এটাই হচ্ছে কথা। স্যার আরেকটা ব্যাপার, আমাদের প্রোগ্রাম তো অনেক ক্যান্ডিডেট দেখতেছে বা যারা বিএড ডিএলএড করছে বা অনেক যারা টিচার তারাও আমাদের লাইভ প্রোগ্রামে অনেকে আয়। তো তার মধ্যে যেমন আমাদের চীনা পরিচয় যেমন উপেন্দ্র দেব আমরা প্রোগ্রামটা দেখতেছে, পাপন দাস, অভিজিৎ চক্রবর্তী, হুম, তো আহ, অনুরূপা মালাকার, মৌসুমী দাস, কৌশিক এস ধর, সুব্রত শর্মা, শান্তনু, পূর্ণি, রাজেশ, অতনু, সুস্মিতা। তো অনেকেই আমরা এই প্রোগ্রাম গুলা দেখে লাইভ, আমরা যে লাইভ প্রোগ্রাম গুলা আমরা করি, তো অনেকেই কিন্তু রেসপন্স স্যার বিশেষ করে আমাদের পার্সোনালি অনেক ধরনের মেসেজ হয় যারা টেট টিচার যারা কোয়ালিফাই করছে, এত সুন্দর সুন্দর মানে তারা সাজেশন বা সাজেস্ট করে বা তার যে এক্সপিরিয়েন্স টিচার তারা এইগুলো যে অভিজ্ঞতা শেয়ার করে, মানে স্টুডেন্টের রিপ্লাই যখন আমার কাছে আয় মানে আমি আমরা খুবই খুশি। কারণ যারা টেট টিচার বা শিক্ষকতার যে পেশায় আছে তারা কিন্তু সম্পূর্ণ আমার নিঃস্বার্থে সবসময় কাজ করে যায়। কারণ স্টুডেন্টের লাগে যখন দেয় সে কিন্তু নিজে কি পাইবো সে ভাবে না, অন্যের কি দিয়া সেটাতে সে মানে মানসিক খুশি পায়। ওই ব্যাপারটা যদি কইতেন একটু। হ্যাঁ, এটাই ওটা হচ্ছে মানে যেটা কথা ছিল একদম। তো আমি 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 একটা একটা সেকশন থেকে আমরা একদম মানে সমাজের নিচু স্তরে আমরা থাকি, যদিও আমরা এত মানে হাই পাই না এতটা, গরিব গরিব মানে গরিব গরিব আমরা জন্ম নিচ্ছি হতে গেলে। তো আমি হুম, যারা মানে ইকোনমিক্যালি উইক আছে, ইকোনমিক্যালি আর্থিকভাবে যারা দুর্বল আছে আমি 100 বার ওদেরকে আমি হেল্প করি। আমার গ্রামের একজন আছে, আমি ওকে আমি বই দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে না স্টাডি করো, আচ্ছা, কোনো আচ্ছা। পোস্ট উইদাউট আমি মানে যত বই আছে পেটের জন্য ওকে আমি বই দিয়ে দিচ্ছি, ও গরিব গরিব ছেলে আমার মতোই। হুম, সো যতটুকু সম্ভব সম্ভব আছে আমি মানে হেল্প করার চেষ্টা করি আমি স্টুডেন্টদেরকে উইদাউট ঠিক। কস্টে।
অনেক জায়গাতে আছে হয়তো বইয়ের জন্য টাকা রাখে, এগুলোকে মেটেরিয়ালস। আমার যত বই আসলে আমি ওরে দিয়েছি, আমি ক্লিয়ার করার পর যা বই আসলে আমি ওকে দিয়েছি, শুনে পড়ো বইটা পাস কর, টাইম দে ওকে, আমি হুম, টাইম শিটে দিয়ে দিচ্ছি এবং ওরা এক্সট্রা টাইম বুঝিয়ে দিয়েছে। হয়তো আমি প্রাইভেট টিউশনও করি না, আমি অন্য কোনো হুম। কম্পিটিটিভ এক্সাম আমি কোচিং ক্লাবে জড়িত না, যদিও আমি যে আমার কাছে আসে আমি যথেষ্টভাবে ওরা হেল্প করার চেষ্টা করি। ঠিক স্যার। মানে এটাতে কিন্তু আমরা সেলফ যে স্যাটিসফ্যাকশনটা এটাতেই আছে। কারণ কি অন্যরা যে মানে বিনা স্বার্থে যে অন্যরা যে উপকার করা এর চেয়ে আর মনে করেন যে সুখ বা মানসিক শান্তি এর চেয়ে মনে হয় আর কিছু হয় না। হ্যাঁ, এটাই তো কারণ আমরা আপনারা আমরা আসলে আমরা গরিব 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 আমরা জন্মেছি, তো আমরা মানুষের দুঃখগুলো আমরা বুঝি। কোনো এখানে কোনো টাকা পয়সার কোনো দরকার না, আর্থিকভাবে এখানে কোনো সম্পর্কই নাই। ও আমার মতো, তো ওকে যাক ও একটু আগাক, সামনের দিকে যাক। এখানে এটি আমাদের মানে এটি আমরা খুশি হয়ে যাবো। ও স্টাডি করে যদি পাস করতে পারে এই জায়গায়, ওই যে ঠিক আছে, ওই জায়গায় আমরা বলবো। যেরকম আপনি মনে করেন তার একটা গাইডেন্স বা তার একটু হেল্প করার লাগে আপনি উদ্যোগ করেছেন, সেও যদি কোনো সময় একটা জব বা তার সে যদি প্রতিষ্ঠিত হতে পারে, সেও কিন্তু আপনার যে দিশাতে আগাইছেন বা আপনি যেই মনে করেন মতাদর্শতে বা আপনি কাজ করেন, সেও কিন্তু অন্য স্টুডেন্টও সেও হেল্প করবো, কারণ সেও এরকম একটা সিচুয়েশন হ্যাঁ, থেকে 100 বার, দেখি বড় হয়েছে। 100 বার। তো হ্যাঁ, স্যার আরেকটা ব্যাপার, হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার পার্সোনালি একটু ব্যাপারটা আপনি যে এই টিচিং প্রফেশনে আমার পিছনে কে মানে কে আপনার ইন্সপিরেশন আসলো বা আপনি এই ফিল্ডে কিভাবে আইলেন, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আমার কোনো ইন্সপিরেশন নাই। আমার একটা পিছন থেকে কেউ গাইড করছে, আমার একটা আচ্ছা, পিছন থেকে কেউ গাইড করছে, এমন কোনো পার্সন নাই আমার কাছে। আচ্ছা। তো আমি ছোট থেকে মানে যদিও এখানে থাকি, যদিও আমার মামা আমাকে একটু গাইড করছে, যদিও হুম, মামা আমাকে গাইড করার জন্য আমি তো স্টাডি করতে পারছি। সেই জায়গা থেকে মানে আমি এটা টিচার হিসেবে, মানে টিচার হওয়ার জন্য যে একজন ইন্সপিরেশন, সেটা আমি নিজে থেকে তৈরি করছি। আমার এই মুহূর্তে কেউ আমাকে গাইড করছেও না, হুম। আমি নিজে তৈরি করছি। একটা প্রাইভেট জব করেও আমি টিচিং এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। প্রাইভেট জব করেও জব করেও profession এর জন্য প্রিপারেশন হওয়া হয়। আমার কাছে হুম, এরকম উচ্চ থাকে না, সবকিছু আচ্ছা, ঠিক। হ্যাঁ, স্যার, ঠিক, ঠিক। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, স্যার আমার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, তো আজকে আমরা প্রোগ্রামটা একদম শেষ মুহূর্তে। তো আপনি যদি শেষ কোনো কিছু কইতে চান, কারণ আপনি যে এত ব্যস্ততা বা আপনার যে কর্মব্যস্ততার ফাঁকে আমরা একটু সময় দিয়েছেন। তো এর লাগি অনেক, অনেক ধন্যবাদ স্যার। আর শেষ যদি কোনো একটা কিছু করতে চান, তার এই কথার মাধ্যমে আমরা প্রোগ্রাম আজকে এখন শেষ করি। হয়। এটাই মানে আমি লাস্ট পর্যন্ত করতে চাই, মানে এটা আমি তৈরি করতে লাগবো। হুম, নিজের আগে একটা তৈরি করবো। হ্যালো, হুম, নিজের আগে তৈরি করবো, নিজের পায়ে লাগতে লাগবে না। নিজের পায়ে দিতে গেলে আগে তোমার এক্সামের জন্য আগে সামনে দিকে পিছনে দিকে তাকাতে হবে। পিছনে কি আছে? সামনে কি আছে আমার? তো কিছু হুম, ঠিক। জিততে লাগবে, জিততে লাগবে। জিততে আর থাকবে তোমার ভিতরে। কথা ঠিক, মানে কেটে দিতে আছে। জিততে হলে আমার করতে লাগবো। আর্থিক ঠিক আছে। করতে লাগবে। অবশ্যই স্যার। তো ভালো থাকবেন। তোমার স্যার, ভালো থাকবেন এবং আপনি এসে কন্টিনিউ করবেন। তো আবার দেখা হবে স্যার ভিডিওতে।